ভরা ক্লাসরুমে ছোঁয়ার গালে সজোরে থাপ্পড় মারে সাদি। স্তব্ধ হয়ে যায় পুরো ক্লাসরুম। ছোঁয়া তাল সামলাতে না পেরে বেঞ্চের উপর পড়ে যায়। ঠোঁট খানিকটা কেটে যায়, কপালে আঘাত পায় আর শব্দ করে ওঠে ছোঁয়া। মাথা ঘুরছে তার, চারিদিক অন্ধকার দেখছে। সেভাবেই চোখ বন্ধ করে খানিকক্ষণ পড়ে থাকে ছোঁয়া। ওঠার শক্তি তার মধ্যে নেই। পুরো ক্লাসরুমে সিলিং ফ্যানের খটখট আওয়াজ ব্যতীত আর কোনো শব্দ নেই। ছোঁয়ার পাশে বসে থাকা তিথি ছোঁয়াকে তুলে বেঞ্চে বসায়। ঠোঁট আর কপাল থেকে বেয়ে রক্ত পড়ছে, দুচোখ বেয়ে পানি পড়ছে অনবরত। কিছুতেই কান্না আটকাতে পারছে না। সাদি ছোঁয়ার ইংলিশ বইটা ছুঁড়ে ক্লাসের বাইরে ফেলে দেয়। বেঞ্চে সজোরে আঘাত করে চিৎকার করে বলে ওঠে, এইসব কি? সাহস কি করে হয় এসব লেখার? বয়স কত তোমার? স্যারকে প্রেমপত্র লেখা হচ্ছে? এসব শিক্ষা পেয়েছে পরিবার থেকে? স্টুপিড! ছোঁয়া কেঁপে ওঠে, জড়সড় হয়ে বসে তিথির সাথে চিপকে। নিস্তব্ধ পরিবেশে সাদির চিৎকার ভীষণ ভয়ঙ্কর। তার চোখের সাদা অংশটুকুতে লাল আভা ফুটে উঠেছে, কপালের রগগুলো জেগে উঠেছে। অতিরিক্ত রাগে জোরে জোরে শ্বাস টানছে। পেছন থেকে একটা মেয়ে বলে ওঠে, স্যার, ও সবাইকে বলে বেড়ায় আপনাকে নিয়ে নাকি হানিমুনে যাবে। পেছনের কয়েকজন হেসে ওঠে। সাদি তাকাতেই আবার থেমে যায়। আরেকজন বলে, এই মেয়ে প্রচণ্ড বাড়াবাড়ি করে স্যার। পুরো কলেজ রটিয়েছে সে আপনাকে ভালোবাসে, অন্য মেয়েদের সাথে ঝগড়া করে আপনাকে নিয়ে। বদমাইশ মেয়ে একটা। এই খবর সাদির অজানা নয়, সে জেনেছে, তবুও চুপ ছিল। তবে আজকে সমস্ত সীমা অতিক্রম করেছে। এমনটা আরও কিছু মেয়ে করে। তাদের সবাইকে শিক্ষা দিতে চায় সাদি ছোঁয়ার মাধ্যমে, যাতে দ্বিতীয়বার কোনো স্টুডেন্ট টিচারকে প্রেমপত্র লেখার আগে দ্বিতীয়বার চিন্তা করে। লজ্জা লাগছিল তোমার? নির্লজ্জ মেয়ে! নিজের সাথে সাথে আমার মান সম্মান ডুবাচ্ছ। ভালোবাসার তুমি কি বুঝো? ঢাকঢোল পিটিয়ে ভালোবাসা রটাচ্ছ। বাবা মা জানে সে খবর? ফের ধমকিয়ে বলে সাদি। ছোঁয়া মাথা নিচু করে কাঁদছে শুধু। তার কিছুই বলার নেই। সত্যি সে অপরাধী, ভীষণ অপরাধ করেছে সে। ছোঁয়াকে চুপ থাকতে দেখে সাদি দাঁতে দাঁত চেপে প্রচন্ড চিৎকার করে বলে, চুপ করেছো কেন? জবাব দাও। কোনো জবাব নেই তোমার কাছে? বেরিয়ে যাও আমার ক্লাস থেকে। আমার ক্লাসে তোমার থাকার কোনো অধিকার নেই। আর হ্যাঁ, নেক্সট টাইম যেন আমার ক্লাসে তোমায় না দেখি। তাদের চিৎকারে ক্লাসের প্রতিটা স্টুডেন্ট জড়সড় হয়ে যায়। ছোঁয়া ভয়ে কাঁপতে থাকে, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে তার। কান্নায় গলা আটকে আসছে। ছোঁয়াকে এইভাবে শটান হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে সাদির রাগ দ্বিগুণ বেড়ে যায়। সে ছোঁয়ার হাত ধরে টেনে দরজা অবধি এনে ধাক্কা দিয়ে বের করে দেয়। পড়তে পড়তে নিজেকে সামলে নেয় ছোঁয়া। পেছন ঘুরে এক পলক তাকায় সাদির দিকে। নিষ্ঠুর মানুষ। ছোঁয়ার ব্যাগটাও ক্লাসের বাইরে ফেলে দেয় সাদি। কলম বই ছড়িয়ে ছিটিয়ে পড়ে ছোঁয়া কাঁদতে কাঁদতে বই কুড়িয়ে নেয়। ব্যাগে পুরো ব্যাগটা কাঁধে চেপে আবারও এক পলক তাকায় ক্লাসের দিকে। সবাই তাকিয়ে আছে ছোঁয়ার দিকে, মুখ টিপে হাসছে অনেকেই। সাদি বই দেখছে। অন্য ক্লাসের স্টুডেন্টরাও এই খবর জেনে যায়, টিচাররাও জেনে যায়। এইটুকুন সময়ে পুরো কলেজে ঘটনাটা ছড়িয়ে পড়ে। সবাই ছোঁয়াকে দেখে হাসতে থাকে। ছোঁয়া মাথা নিচু করে কলেজ থেকে বেরিয়ে আসে। সবার হাসির পাত্র হয়ে গেল ছোঁয়া। কলেজের বাইরে আসতেই আর আটকাতে পারে না নিজেকে। ঘাসের উপরে বসে চিৎকার করে কেঁদে ওঠে। প্রথম সিটে বসেছিল ছোঁয়া, তাই সাদি পড়ানোর জন্য ছোঁয়ার বইটাই নিয়েছিল। বই খুলে তাতে বড় বড় অক্ষরে লেখা দেখতে পায়, সাধু বেবি, আপনি এত কিউট কেন? দেখলে ইচ্ছে করে টুপ করে আপনার গালে চুমু খেয়ে ফেলে। আপনার হাতে আর বুকের লোমগুলো আমাকে চুম্বকের মতো টানে। আপনার বিলাই চোখ দুটো আমাকে প্রেমের সাগরে ভাসিয়ে নিয়ে যায়। নাকের ওপরে ছোট্ট তিল, উফ, সেটার কথা কি বলবো। চাপদারিতে আপনাকে আস্ত একটা মায়ারাজ মনে হয়। ইচ্ছে করে আপনার বুকে মাথা রেখে আপনার হৃদস্পন্দন শুনি। আপনার হৃদয় স্পর্শী হতে চাই আমি। ক্যান ইউ ফিল মি? হিতে আপনার প্রেমী পাগল ছোঁয়া। চিঠির কথাগুলো পড়তেই সাদির মাথা গরম হয়ে যায়। এই মেয়ের সাহস কত বড়! সে একজন টিচারকে চিঠি লিখে, কলেজের এই দিকে মানুষ নেই, কাঠবাগান বলে এটাকে। এখানে বিকেল হলে মানুষের শোরগোল বাড়ে। মানুষ না থাকায় ছোঁয়ার কান্না কেউ শুনতে পায় না। নিজের শরীরে নিজে আঘাত করতে থাকে ছোঁয়া। হাতে, গলায়, মাথায় খামচি দিতে থাকে, চুলগুলো টানতে থাকে। তার এই মুহূর্তে মরে যেতে ইচ্ছে করছে। সে সহ্য করতে পারছে না। কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলে গেছে ছোঁয়ার। দুপুরের কড়া রোদের মধ্যে পায়ে হেঁটে বাড়ি ফেরে বিধ্বস্ত দেখাচ্ছে ছোঁয়াকে। কপালের রক্ত শুকিয়ে গেছে, ঠোঁটের পাশের রক্ত শুকিয়ে গেছে, ডান গালে 5
আঙ্গুলের দাগ স্পষ্ট বোঝা যাচ্ছে। নাজমা বেগম টিভি দেখছিল। এভাবে বিধ্বস্ত ছোঁয়াকে বাড়িতে ফিরতে দেখে তিনি ভড়কে যায়, রিমোট রেখে দাঁড়িয়ে যায়। ছোঁয়া মাথা নিচু করে ফেলেছে, চোখ মুখে পানি মুছে নিয়েছে। খানিকক্ষণ আগেই নাজমা ছোঁয়ার কাছে গিয়ে বলে, কি হয়েছে তোর? কপাল কাটলো কি করে? চোখ মুখের এমন অবস্থা কেন তোর? কি হয়েছে? ছোঁয়া জবাব দেয় না, মাকে এড়িয়ে রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। নাজমা দরজা ধাক্কা দিতে দিতে ছোঁয়াকে ডাকতে থাকে, কিন্তু ছোঁয়া শোনে না। আলমারি খুলে সেখান থেকে সাদির ছবি বের করে। বেশ কয়েকটা ফটো ফ্রেম বানিয়েছিল সে। সাদি কিছু চকলেট দিয়েছিল ছোঁয়াকে, সেই চকলেটগুলো এখনো খায়নি, দিয়েছিল গত ঈদে। সাদির একটা শার্ট চুরি করে এনেছিল নিজের কাছে রাখবে বলে, সেই শার্টটাও বের করে। খুব যত্নে একখানা ডায়েরি লিখেছিল সাদির নামে, সমস্ত অনুভূতি ভালোবাসা মিশিয়ে রেখেছিল ডায়েরিখানা। সবকিছু এক জায়গায় করে। ডেসলাই দিয়ে জিনিসগুলোর আগুন জ্বালিয়ে দেয় ছোঁয়া। করতে থাকে ছোঁয়ার কিশোরী মনে জন্ম নেওয়া ভালোবাসা, ছাই হতে থাকে অতি প্রিয় জিনিসগুলো। জ্বলন্ত আগুনে সবকিছুই পুড়িয়ে ফেলছে। সাদির ছবিটার সবকিছুই প্রায় পুড়ে গেছে, শুধু চোখ দুটো পড়েনি। ওই অবধি আগুন এখনো পৌঁছয়নি। ছোঁয়া সে চোখের দিকে তাকিয়ে থাকে, তার মায়ারাজার চোখ দুটো। এই ছবিটা আঁকড়ে বেঁচে আছে সে। প্রতিদিন ছবিটা দেখতে থাকতো। ছবিতে কত শত চুমু খেয়েছে, বুকে জড়িয়ে ঘুমিয়েছে, আর আজকে চোখের সামনে ছবিটা ছাই হয়ে যাচ্ছে। কলিজা কাঁপছে ছোঁয়ার। সাদের শার্টটা পুরো ছাই হয়ে গেছে। চকলেট বক্স এখনো আগুন জ্বলছে। সাদির চোখে যখন আগুন পৌঁছায় ছোঁয়া চিৎকার করে ওঠে, দুই হাতে চেপে ধরে জ্বলন্ত আগুন। গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদতে থাকে ছোঁয়া। নিজেকে কন্ট্রোল করতে পারছে না, কলিজা ফেটে যাচ্ছে তার। জীবন এত কঠিন কেন? ভালোবাসা এত কষ্ট পেতে হয় কেন? ছোঁয়ার চিৎকারে নাজমা বেগমের কলিজা কেঁপে ওঠে। তিনি ছোঁয়ার রুমের দরজার সামনে দাঁড়িয়েছিলেন। মেয়েটা তার ভীষণ নাজুক স্বভাবের, একটু বেশিই চঞ্চল। কিন্তু আজকে কি হলো তার আদরের বাচ্চার? এরকম তো আগে কখনো হয়নি, আগে তো এমন করেনি। আজকে কি হলো? তিনি কল করে তার স্বামী সেলিমকে। সেলিম অফিসের কাজে ব্যস্ত, ফোন ধরতে পারেনি, তাই কল করে সাদিকে। সাদি তার বড় ভাসুরের ছেলে। একই বিল্ডিং এর ওপর নিচে থাকে তারা। সাদিকে অনেক করে রিকোয়েস্ট করার পরেও তাদের সাথে থাকে না। 5 তলায় সাদি থাকে আর 4 তলায় ছোঁয়ারা। সেলিমের কাজের সূত্রে বউ বাচ্চা নিয়ে ঢাকাতে থাকে 3 বছর হলো। আর কাকতালীয়ভাবে সাদির ছোঁয়ার কলেজেই চাকরি হয়ে যায়। সাদি কলেজ থেকে বের হয়ে কলেজের পাশের কফি শপে ঢুকে কফি খাচ্ছিল। একটু ফাঁক পেলেই সে এখানে কফি খেতে চলে আসে। এই শপের কফি দারুণ লাগে তার। সবে কফির মগে ঠোঁট ছোঁয়াবে তখনই ফোন বেজে ওঠে। ফোনের স্ক্রিনে কাকিমার নামটা দেখে কপালে 3টে ভাঁজ পড়ে সাদির। বিরক্তির নিঃশ্বাস বেরিয়ে আসে। ছোঁয়া যে সব বলে দিয়েছে বুঝে যায় সে। এবার কাকিমাকে কিছু করা কথা শোনানোর প্রস্তুতি নেয় সাদি। চোখ মুখ শক্ত করে কল রিসিভ করে। কিছু বলার জন্য মুখ খুলবে তখনই ভেসে আসে নাজমার কান্নার শব্দ। আব্বা কোথায় তুমি? আমার ছোঁয়া কেমন করছে? তোমার চাচাকে ফোনে পাচ্ছি না। এক মুহূর্তের জন্য থমকে যায় সাদি। কি হয়েছে ছোঁয়ার জিজ্ঞেস করতে গিয়েও গলায় কথা আটকে যায়। ফোনটা কেটে ওয়ালেট থেকে 1000 টাকার নোট বের করে কফির মগের নিচে রেখে তাড়াহুড়া করে বেরিয়ে যায় কফি শপ থেকে। ছোঁয়ার চিৎকার থেমে গেছে, স্থির হয়ে ফ্লোরে পড়ে আছে সে। সাদি আসতেই নাজমা বেগমের কান্নার আওয়াজ বেড়ে যায়। রিল্যাক্স, কিছু হয়নি, আমি দেখছি। নাজমাকে সান্ত্বনা দিয়ে বলে সাদি। তারপর পকেট থেকে এক্সট্রা চাবি বের করে দরজার লক খোলে। নাজমা বেগম মেয়ের অবস্থা দেখে ডুকরে কেঁদে ওঠে। মেয়ের মাথাটা নিজের কোলে তুলে নেয়। 2 হাতে ফোসকা পড়ে গেছে, চোখের পানি শুকিয়ে গেছে। সাদা কলেজ ড্রেসে ছাই লেগে আছে। কোমর সমান লম্বা চুলগুলো এলোমেলো হয়ে আছে। সাদি মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে পড়ে। তার অর্ধেক পুড়ে যাওয়া চোখ দুটো দেখে চিনতে খুব বেশি সময় লাগেনি। চকলেট বক্স পুরোপুরি পড়েনি, এটা দেখেও সে চিনতে পেরেছে। কয়েক বছর আগে দিয়েছিল ছোঁয়াকে, তখন তারা একসাথে থাকতো। পাগলামির মাত্রা এতটা ছাড়িয়ে গেছে, এতটা আশা করেনি সাদি। এই মেয়েটা তার জন্য এত পাগল কবে হলো? কই কখনো তো তাকে বিরক্ত করেনি, শুধু আশেপাশের মানুষদের থেকে শুনে এসেছে সাদি। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে সাদির।
এই শহরে আর নয়। নাজমা বেগম সাদির সাহায্যে সোয়াকে বিছানায় তোলে। সাদি শুধু একটু হাতটা ধরেছিল। সোয়ার হাতের দিকে এক পলক তাকিয়ে রুম থেকে বেরিয়ে যায় সাদি। ডাক্তারকে কল করে বেরিয়ে যায় এই বাড়ি থেকে। মাগরিবের আজানের সময় চোখ মেলে তাকায় সোয়া। মাথার উপরে সাদা দেয়ালটার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে। অনুভব করতে পারে তার মাথায় কারো হাতের অস্তিত্ব। ঘাড় বাঁকিয়ে পাশে তাকাতেই দেখতে পায় বাবা মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে সোয়ার। হাত উঁচু করে বাবার হাতটা ধরতে যেতেই বুঝতে পারে তার হাতে ব্যান্ডেজ করা। ছোঁয়াকে নড়তে দেখে সেলিম মুচকি হেসে মেয়ের কপালে চুমু খায়। ভালো লাগছে মামুনি? আমি এখনই শহর ছাড়তে চাই বাবা, এখানে থাকবো না আমি। কারণ জানতে চায় না সেলিম, কারণ তিনি জানে হাজারবার জিজ্ঞেস করলেও তার মেয়ে কারণ বলবে না। মা, 15 দিন পর তো আমরা এমনিতে যাব। আমি এক্ষুনি যাব বাবা, এই মুহূর্তে যাব। আর একটা ঘন্টাও এখানে থাকবো না আমি। চিৎকার করে বলে ওঠে ছোঁয়া। চোখে পানি চলে এসেছে তার। সেলিম মেয়ের ব্যবহারে অবাক হয়। গলা উঁচু করে কথা বলার সাহস পায় না তার মেয়ে। আর আজকে বাবার সামনে চিৎকার করছে। ভয় করছে তার মেয়েকে দেখে। তবুও শান্ত গলায় বলে, ঠিক আছে, এখনই যাবে তুমি, আমি ব্যবস্থা করে দিচ্ছি। ছোঁয়া চোখ বন্ধ করে ফেলে। সেলিম চোখের পানি মুছে দেয়। নাজমা খাবার নিয়ে চলে আসে। সেলিম খাবারের প্লেট হাতে নিয়ে বলে ওঠে, খাবারটা শেষ করো, তারপর যাব আমরা। ছোঁয়া উঠে বসতে যায় কিন্তু পারে না। নাজমা বেগম ধরে বসিয়ে দেয়। সেলিম খাইয়ে দিতে থাকে। আর তখনই ফোন করে সিফাতকে। সিফাতের আসতে বেশি সময় লাগে না। নিজেদের গাড়ি থাকাতে 2 ঘন্টার মধ্যেই পৌঁছে যায়। বাবা মায়ের থেকে বিদায় নিয়ে ছোঁয়া গাড়িতে বসে পড়ে। হাত দিয়ে কিছুই ধরতে পারছে না সে। সিফাতও ওনাদের থেকে বিদায় নিয়ে রওনা হয়। ছোঁয়া ব্যস্ত রাস্তার দিকে তাকিয়ে আছে। হঠাৎ সিফাত গাড়ি থামিয়ে ফেলে। ছোঁয়া বিরক্ত হয়ে তাকায় সিফাতের দিকে। কি হলো জিজু, থামলে কেন? সিফাত গাড়ির কাছ নামিয়ে ভালো করে দেখে বলে, ওইটা সাদি না? ছোঁয়া চমকে তাকায়। সত্যি তো সাদি। ব্যাগ হাতে বাস স্ট্যান্ডে বসে আছে। বুক কেঁপে ওঠে ছোঁয়ার। এই লোকটার মুখোমুখি হবে না বলে প্রিয় শহর ছাড়ছে, তবুও লোকটাকে দেখতে হলো। বনু, 2 মিনিট বস, আমি জাস্ট যাবো আর আসবো। বলেই সিফাত চলে যায়। সাদির সামনে দাঁড়িয়ে বলে, তুই এখানে? সাদি সিফাতকে দেখে খুশি হলেও প্রকাশ করে না। ব্যাগ হাতে দাঁড়িয়ে যায়। বাড়ি ফিরছে। তোর গাড়ি কোথায়? বলতে বলতে গাড়ির দিকে চলে আসে। সিফাত সাদির পেছন পেছন আসে। আর প্রশ্ন করে লাভ হবে না, কারণ সাদি জবাব দেবে না। তাই চুপচাপ থাকে। সাদি গাড়ির পেছনের দরজা খুলে বসে পড়ে। ছোঁয়াকে সে খেয়াল করেনি। সাদি এক মনে ফোন দেখে যাচ্ছে। পাশে উসখুস করতে থাকা ছোঁয়াকে সে এখন পর্যন্ত খেয়াল করেনি। এদিকে ছোঁয়া অস্বস্তিতে ভুগছে। সাদির মুখোমুখি হবে না বলে শহর ছাড়ছে, তবুও মুখোমুখি হতে হলো। বাই এনি চান্স তারা কি এক বাড়িতেই যাচ্ছে? ছোঁয়ার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে থাকে। গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। গায়ের ওড়নাটাও শত্রুতা করলো। ফট করে কাঁধ থেকে পড়ে গেল। মাথা চুলকাচ্ছে, পিঠ চুলকাচ্ছে, মুখে চুল উড়ে এসে বিড়বিড় করছে। হাত অকেজো হলে যা হয় আর কি। হাত দিয়ে ওড়নাটাও উঠাতে পারছে না। পিঠের চুলকানি বেড়েই চলেছে। নিজের উপর বিরক্ত হয় ছোঁয়া। বিড়বিড় করে নিজেকে কয়েকটা গালি দেয়, কিন্তু গালিতে কি আর চুলকানি কমে? ছোঁয়া নড়াচড়া দেখে সাদি বুঝতে পারে তার পাশে কেউ আছে। সে ফোন থেকে দৃষ্টি সরিয়ে গাড়ির ভেতরকার লাইট জ্বালিয়ে দেয়। ছোঁয়া চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে। সাদি অবাক হয়েছে বেশ, তবে প্রকাশ করলো না। চোখ ফিরিয়ে নিয়ে দীর্ঘশ্বাস ফেলে আবারও ফোন হাতে নেয়। তার চতুর মস্তিষ্ক এটুকু বুঝতে পেরেছে যে ছোঁয়া তার জন্য শহর ছেড়েছে। ছোঁয়া পিটপিট করে চোখ খুলে দেখে সাদি আবারও ফোনে মগ্ন হয়েছে। স্বস্তির নিঃশ্বাস ফেলে ছোঁয়া। বুকের ভেতর থেকে টিপ টিপ শব্দ বেরিয়ে আসছে। ঢোক চিপতে গিয়ে মনে পড়ে তার গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। সে জোরে জোরে শ্বাস টানতে থাকে। সিফাত ঘাড় বাঁকিয়ে ছোঁয়ার দিকে এক পলক তাকানোর চেষ্টা করে বলে, আর ইউ ওকে বনু? পানি খাবো, পিঠ চুলকাচ্ছে, মাথা চুলকাচ্ছে, অস্বস্তি হচ্ছে, ভালো লাগছে না। কখন পৌঁছাবো? ছোঁয়ার কণ্ঠ অস্বস্তি এবং বিরক্তিতে ভরপুর। সিফাত পানির বোতল নিয়ে সাদির কোলের মধ্যে ফেলে। ভ্রুকুচকে সাদি তাকায় সিফাতের দিকে। সিপি গুলে খাইয়ে দে একটু, হাত পুড়েছে ওর।
সাদি বিরক্ত হয়, চোখ মুখ কুঁচকে ছোঁয়ার দিকে এগিয়ে বসে, ফোন ডাকে পাশের সিটে। ছোঁয়ার হাত পা মৃদু কাঁপতে থাকে, লোকটার গা থেকে কড়া পারফিউমের গন্ধ আসছে। না তাকেও বুঝতে পারে লোকটা তার খুব কাছে। গলা কাঁপছে ছোঁয়ার, পানি খাবে না বলার সাহসটুকুও পাচ্ছে না। জীবনে প্রথমবার লোকটার ঘ্রাণ কাছ থেকে নিতে পারলো, এতটা কাছাকাছি প্রথমবার আসলো। লোকটা তো ছোঁয়ার কাছে আকাশের চাঁদ, যাকে সারা জীবন দূর থেকেই দেখা গেছে, সামনে থেকে কখনো তাকানোর সাহস হয়ে ওঠেনি। হঠাৎ ছোঁয়া অনুভব করে তার পড়ে যাওয়া ওড়নাটা আস্তে আস্তে তার শরীর থেকে চলে যাচ্ছে। চোখ দুটো বন্ধ করে ফেলে ছোঁয়া, হাত পায়ের কাঁপন বাড়তে থাকে, যখন তখন বেহুশ হয়ে যাবে ছোঁয়া। সাদি ছোঁয়ার গলায় পেঁচিয়ে দেয় ওড়নাটা, এটুকুও টাচ করেনি ছোঁয়ার শরীরে, শুধুমাত্র 2 আঙ্গুল দিয়ে ঝুঁটি বাঁধা চুলগুলো তুলে চুলের নিচ দিয়ে ওড়না দিয়েছে, যাতে আবার না পড়ে যায়। ছোঁয়া এবার আস্তে আস্তে চোখ খুলে সাদি সিপি খুলে ছোঁয়ার মুখের সামনে ধরে। ছোঁয়া মাথা নিচু করে হা করে। সাদি একটু পানি ঢেলে দেয়। আশ্চর্য, একদম ছোঁয়ার মুখের মাপে পানি ঢেলেছে, একটুকু কম বা বেশি না। 3-4 ঢোক খেয়ে ছোঁয়া আর হা করে না। এতে সাদি বুঝে যায় সে আর পানি খাবে না, তাই সিপি আটকে বোতল রেখে আবারও ফোন হাতে নেয়, সরে বসে না। ছোঁয়া একদম দরজার সাথে লেগে বসে থাকে, তার কাঁপন এখনো কমেনি, স্বাভাবিক হতে পারছে না সে। নিজের উপর নিজেই বিরক্ত হয় ছোঁয়া। আশ্চর্য, এত কাঁপাকাঁপির কি আছে? কে উনি? ওনাকে দেখে কেন কাঁপবো? ছোঁয়ার চোখ দুটো ঘুরে ফিরে পাশে তাকাতে যাচ্ছে। এত কাছ থেকে লোকটাকে দেখতে কেমন হবে? প্রশ্নটা মনের মধ্যে উকি দিয়ে ওঠে। বেসামাল মনটাকে শান্ত করতে ব্যস্ত ছোঁয়া। এই লোকটা মরীচিকা, তার প্রতি মায়া বাড়ালে দুঃখ, অপমান আর অবহেলা ছাড়া কিছুই পাওয়া যাবে না। চোখ বন্ধ করতেই থাপ্পড়ের কথা মনে পড়ে ছোঁয়ার। চোখ মুখ শক্ত করতে গিয়েও পারে না, কারণ ছোঁয়ার চোখ পড়ে সাদির হাতের দিকে। লোমে আবৃত শক্তপোক্ত পুরুষালী ফর্সা হাত, হাতের নখগুলো ধবধবে সাদা। লোকটার হাতে এত ঘন লোম, নিশ্চয়ই বুকে এরকম আকর্ষণীয় লোম আছে। নিজের ভাবনাতে নিজেই লজ্জা পায় ছোঁয়া, গালগুলো লাল হয়ে ওঠে, বুকটা অস্বাভাবিকভাবে কাঁপছে। হাত দিয়ে কপালের ঘাম মুছতে গিয়ে হাতে ব্যথা পায়, দাঁতে দাঁত চেপে সহ্য করতে গিয়েও পারে না, আর শব্দ করে ওঠে। সাদি পাশে তাকায়, ছোঁয়ার কাণ্ডে বিরক্ত হয়ে তার মুখ থেকে এতক্ষণে একটা বুলি বের হয়। ইডিয়েট। মধুপুর পৌঁছাতে পৌঁছাতে রাত 11টা বেজে যায়। জার্নিতে ছোঁয়ার ঘুম পায়, কিন্তু আশ্চর্য, আজকে ঘুম পায়নি। পাবে কি করে? পাশে যে ঘুম উড়ানোর মেশিন বসে আছে। গাড়ি থামতেই সাদি নিজের ব্যাগ হাতে নেমে যায় এবং বাড়িতে ঢুকে যায়। খাওয়া শেষে বাড়ির সবাই টিভি দেখতে বসেছে। এটা প্রতিদিনকার স্বভাব। খাওয়া শেষে সবাই একসাথে একটুখানি আড্ডা দেবে, টিভি দেখবে, তারপর ঘুমাতে যাবে। সাদি সদর দরজা দিয়ে ভেতরে ঢুকতেই সবার চোখ পড়ে সাদের দিকে। সাবিনা খুশিতে কেঁদে ফেলে, দৌড়ে গিয়ে ছেলেকে জড়িয়ে ধরে। আহা, হঠাৎ চলে আসছে। সাদি মায়ের চোখের পানি মুছিয়ে দেয়। মমতা বেগম আতপান খাওয়া লাল দাঁতগুলো বের করে একটু হেসে বলে, দাদা ভাই কাছে আয়, কতদিন দেখি না তোরে। তিনি ঠিকমতো হাঁটাচলা করতে পারে না, না হলে নিজেই যেত। তুষার চৌধুরী ছেলের দিকে তাকিয়ে আছে, কথা বের হচ্ছে না মুখ থেকে। ছেলেটা বাড়ি থেকে যাওয়ার পরে একটা কল পর্যন্ত করেনি, কারণ ফোন তোলেনি। পরি এক দৌড়ে সাদির কাছে যায়, সাদি কোলে তুলে নেয় পরীকে এবং নিজের রুমে চলে যায়। সকলেই হতাশ হয়। সিমি সকলের থমথমে মুখ দেখে বলে উঠলে, আমি তো ভাবছি ভাইয়াকে বিয়ে করিয়ে দাও, দুষ্টু মিষ্টি একটা বউ চলে আসলে সে ঠিক বদলে যাবে। সিমির কথায় হেসে ওঠে তুষার। এই হলো না আমার মা, একদম ঠিক বলেছিস, কাল থেকেই মেয়ে দেখা শুরু করে দেবো। তখনই এক দৌড়ে ভেতরে ঢুকে পড়ে ছোঁয়া, দৌড়ে এসে সাবিনাকে চাপতে ধরে। বড় মা, আমি চলে এসেছি। সাবিনা ছোঁয়াকে ছেড়ে ছোঁয়ার হাত দুটো টেনে দেখতে থাকে। আহারি সুন্দর নরম তুলতুলে হাতটার কি অবস্থা। সিমি বোনের কাছে আসে, মুহূর্তে বাড়ির পরিবেশ হাসি খুশি হয়ে যায়। ছোঁয়া মানে অন্যরকম প্রশান্তি। সে তার কথায় সবাইকে হাসিয়ে ছেড়েছে, এটাই তার স্বভাব। সকলের সাথে গল্প করার পরে ছোঁয়া চলে যায় নিজের রুমের দিকে। তার একটা রুম বরাদ্দ করা আছে, সেই রুমেই চলে যায় সে। রুমে ঢুকে পা দিয়ে দরজা বন্ধ করে পেছন ফিরতে ছোঁয়া চিৎকার করে ওঠে, কারণ সাদি গাল করে ওয়াশরুম থেকে বের হয়েছে মাত্র। শরীরে বিন্দু বিন্দু পানি জমে আছে। গাড়িতেই ভাবছিল বুকের লোমের কথা, আর এখনই তা দেখে ফেললো। ছোঁয়া চোখ মুখ খিচে দাঁড়িয়ে আছে। রুম থেকে বের হওয়ার কথা ভুলে গেছে সে।
ছোঁয়া এখনো সেই দৃশ্যটা ভুলতে পারছে না। হাত পায়ের কাঁপন একটু কমেনি, বুকটা এখনো ঢিপ ঢিপ করে যাচ্ছে। লোকটা ভীষণ খারাপ, বাজে একটা লোক। এই লোকটাকে দেখবে না বলে বাবা মাকে ছেড়ে এত দূর পাড়ি জমালো। পরিচিত কলেজ, পরিচিত বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে চলে আসলো, কিন্তু তাতে কি হলো? লোকটা তো চোখের সামনেই থাকবে, ছোঁয়ার কাছাকাছি। এই লোকটাকে ভুলবে কি করে ছোঁয়া? অনুভূতি থেকে বেরিয়ে আসবে কি করে? প্রথম অনুভূতিকে এত সহজে ভোলা যায়? লোকটাকে ছোঁয়ার ভালো লাগে সেই বাচ্চা সুলভ বয়স থেকে। সবার থেকে আলাদা সে, কথা বলে না, হট্টগোল পছন্দ করে না, সারাক্ষণ একা একা থাকে। মাঝে মধ্যে বাড়িতে আসলে ঈদ বা কোনো অনুষ্ঠানে তখন দেখতো তাকে। সেই ভালো লাগাটা পাগলামিতে রূপ নিল যখন সাদি ছোঁয়ার কলেজে চাকরি পেল এবং তাদের উপর তলায় থাকতো। দূর থেকে দেখতো আর সবাইকে বলে বেড়াতো তার অনুভূতির কথা। সাদির পাশের রুমটা ছোঁয়ার, সে আপাতত বিছানায় শটান হয়ে বসে আছে। একা একা জামা পাল্টাতে পারবে না সে। তাছাড়া সাদির লোমশযুক্ত খালি বুকটাকে ভুলতে পারছে না। আচ্ছা, লোকটা যদি ছোঁয়াকে ভালোবাসতো তাহলে কি কাছে টানতো, বিয়ে করে নিত? তখন ছোঁয়া লোকটার হাত ধরতে পারত, খালি বুকে মাথা গুঁজতে পারত। নিজের ভাবনায় নিজেই অবাক হয় ছোঁয়া, কয়েকটা গালি দেয় নিজেকে। ছি, দিন দিন মনটা বেহায়া হয়ে যাচ্ছে। এই লোকটাকে নিয়ে ভাবা যাবে না, তাকে ইগনোর করতে হবে। লোকটা তোর জন্য না ছোঁয়া। সিমি ছোঁয়ার রুমে আসে লাগেজ হাতে, সেখান থেকে জামা বের করতে করতে ছোঁয়াকে বলে, কেন আসলি? তুই তো বাবাকে ছাড়া একটা দিনও থাকতেই পারিস না, তাহলে? ছোঁয়া সিমির থেকে কখনো কিছুই লুকায় না, তাই আজকেও লুকালো না, বলেই ফেলে, আমি বন্ধুদের বলেছিলাম সাধু বেবিকে ভালো লাগে, তারা একে একে পুরো কলেজ জানিয়ে দিয়েছে। তার জন্য সাধু আমাকে ক্লাসের সবার সামনে থাপ্পড় মেরেছে এবং বের করে দিয়েছে। সিমি ফোঁস করে শ্বাস টানে। ছোঁয়া, তুই বড় হবি কবে বলতো? মানুষকে কেন জানিয়েছিস? নিশ্চয়ই তোর জন্য সে টিচারদের সামনেও অপমানিত হয়েছে, সবার হাসির পাত্র হয়েছে। সাদি ভাইয়া একটু অন্যরকম মানুষ, তুই এটা ঠিক করিসনি। ছোঁয়া নিজের ভুলটা বুঝতে পারে। সত্যি তো, ক্লাসের সবাই সাদিকে দেখে হাসতো। ছোঁয়া নিজের কানে শুনেছে একজন স্যার সাদিকে বলেছে, কি ব্যাপার সাদি, শেষমেশ স্টুডেন্টের সাথে রিলেশন? ইটস নট ফেয়ার। সাদি অপমানিত হয়েছে। শুকনো ঢোক গেলে ছোঁয়া মনে মনে বলে, ঢাকঢোল পিটিয়ে বলে বেড়ানোটা একদম ঠিক হয়নি। আমার জন্য উনি অপমানিত হলো। ইস ছোঁয়া, তুই একটা মাথা মোটা। সিমি ছোঁয়াকে জামা পাল্টে বিছানা ঠিক করে দিয়ে চলে যায়। সকাল সকাল ঘুম ভেঙে যায় ছোঁয়ার। সে আড়মোড়া ভেঙে বাবাকে কল করে। কিছুক্ষণ কথা বলে ফ্রেশ হয়ে গিয়ে খেয়াল করে একা একা পারবে না। নিজের ওপর চরম বিরক্ত ছোঁয়া। ঢং দেখিয়ে কেন হাত পোড়াতে গেল, অসহ্য। এত সকালে সিমি উঠবে না, তাই ছোঁয়া ছাদে চলে যায়। ইস, এতেই যেন ছোঁয়ার চোখ দুটো চিকচিক করে ওঠে। সাদি পুশ আপ দিচ্ছে। লোকটা রোজ সকালে উঠে এক্সারসাইজ করে। ছোঁয়া চুরি করে দেখতো, আজকেও তার ব্যতিক্রম নয়। পানি ট্যাঙ্কির পেছনে লুকিয়ে সাদিকে দেখতে থাকে। হাতে কাটা গেঞ্জি, দুই হাতের পেশি ফুলে উঠেছে, ঘামে সারা শরীর ভিজে চুবুথুবু হয়ে আছে। 3/4 প্যান্ট পরেছে, ফর্সা পায়ের কালো লোমগুলো যেন ছোঁয়ার দিকেই তাকিয়ে আছে। নাক দিয়ে ঘাম পড়ে যাচ্ছে। ছোঁয়া গালে হাত দিয়ে দেখতে থাকে। নেশা লেগে যাচ্ছে, সাদির নেশা। এই নেশা বোধহয় এই জীবনে আর কাটবে না। ছোঁয়া দৃষ্টি ফেরাতে গিয়েও পারে না, চোখ দুটো যে বড্ড বেহায়া। ছোঁয়া, তোর এই সাধু বেবি যদি দেখে না তুই তাকে চোখ দ্বারা ধর্ষণ করছিস, তোকে উল্টো করে গাছে ঝুলিয়ে রাখবে। নিজেকেই নিজে হুমকি দেয় ছোঁয়া, তবুও কাজ হয় না। তার হুমকিতে মন ভয় পায় না। সাবিনা বেগম এক মগ কফি নিয়ে ছাদে আসে, ছেলের পাশে বসে পড়ে। সাদি টাওয়াল দিয়ে শরীর মুছতে মুছতে কফির মগটা হাতে নেয়, তাতে এক চুমুক বসিয়ে মায়ের দিকে তাকায়। সাবিনা সাদিকে দেখছে। মাশাআল্লাহ, ছেলে তার দেখলেই তাকিয়ে থাকতে ইচ্ছে করে। আব্বা, আমার একটা কথা শুনবি? সাদি জবাব দেয় না। সে কফিতে আরেকটা চুমুক বসিয়ে খানিকটা জোরে বলে, হ্যাঁ ইডিয়েট, সামনে আয়। ছোঁয়া মুচকি এসে আরাম করে বসে সাদিকে দেখতেছিল। বড় মা কি বলে শুনতে চায় সে, কিন্তু হঠাৎ সাদির ডাকে এসে শুকনো ঢোক গিলে নড়ে চড়ে বসে। বুঝলো কি করে গোমরা মুখটা? সাবিনা আশেপাশে তাকিয়ে বলে, কাউকে তো দেখছি না। সাদি মন দিয়ে কফি খাচ্ছে। ছোঁয়া দীর্ঘশ্বাস ফেলে। লোকটা তার কথা বলবে না জানা আছে তার। একটা কথা যে গলা দিয়ে বেরিয়েছে এতেই ধন্য ছোঁয়া। সে এক লাফে ট্যাঙ্কির পেছন থেকে বেরিয়ে এসে একগাল হেসে বলে, ও বড় মা, তুমি এখানে? আমি তোমাকে সারা বাড়ি খুঁজে শেষমেশ এখানে চলে আসলাম। তারপর সাদিকে ভালো করে দেখে বলে,
এ বাবা সাধু স্যার, থুকু বেবি, না 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 না, থুকু ভাইয়া, আপনি এরকম অর্ধেক পোশাক পরে আছেন কেন? ছি ছি, আমি লজ্জায় মরে যাচ্ছি তো। লজ্জা পাওয়ার ভান করে বলে ছোঁয়া। সাদি সরু চোখে তাকায় ছোঁয়ার দিকে। ছোঁয়া জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়। লোকটা কি সুন্দর করে তাকাতে জানে না? আরে ভাই, ছেলে মানুষের চোখে দৃষ্টি থাকবে নরম কোমল, দেখলেই নেশা ধরে যাবে, কিন্তু এনার চোখে দৃষ্টি আগুনের মতো, তাকালেই হাঁটু কাঁপতে শুরু করে। ছোঁয়া শুকনো ঢোক গিলে বলে, বড় মা চলো তো, তোমার সাথে কথা আছে আমার। সাবিনা সাদির চুলে হাত বুলিয়ে দেয়, তারপর ছোঁয়াকে বলে, সাদির সাথে একটু কথা আছে আমার। ছোঁয়া ফট করে সাবিনার পাশে বসে পড়ে। বলো বলো, আমিও শুনতে চাই। সাবিনা মুচকি হাসে, ছোঁয়াকে এক হাতে টেনে নিজের কাছে নেয়, তারপর বলে, বাবা, আমি চাইছিলাম তোর বিয়ে কর, তোর একটা সংসার হলে আমি নিশ্চিন্ত মনে মরতে পারবো। ছোঁয়া বলে, হ্যাঁ হ্যাঁ, আমিও তাই বলি, কতদিন বিয়ে খাই না, আহা পেট পুড়ে খাবো। বলছি কি বড় মা, এত মেয়ে দেখার কি আছে, হাতের কাছে কত ভালো ভালো মেয়ে আছে। এই যে আমাকে দেখো না, কত সুন্দর কিউট, আমার মতোই একটা মেয়ের সাথে বিয়ে দিয়ে দাও। সাবিনা ছোঁয়ার কথায় হাসে, তিনিও চায় ছোঁয়াকে ছেলের বউ বানাতে। কেন জানি মনে হয় এই মেয়েটাই পারবে তার এই গোমরামুখ ছেলেটাকে ভালো রাখতে। তখনই ছোঁয়া ভাবনায় ডুব দেয়, ওনার সাথে বিয়ে হলে সংসার করবে কি করে, উনি যে নিরামিষ, কথাই বলে না। দেখা গেল ছোঁয়াকে একটু করে বারান্দা দিয়ে ফেলে দেবে বা হাত পা বেঁধে খাটের তলে রেখে দিবে, তখন রোমান্স যে ওনার দ্বারা হবে না এটা ছোঁয়া জানে। সাদি উঠে পড়ে, ছোঁয়ার ভাবনায় ব্যাঘাত ঘটে, না হলে আরও কিছু কল্পনা করতো সে। ঠিক আছে, মেয়ে দেখো, তবে এর মতো আধ পাকে যেন না হয়। বলেই সে চলে যায়। ছোঁয়া দাঁত কটমট করে তাকিয়ে থাকে সাদির যাওয়ার দিকে। তাকে আত পাগল বলে গেল। সাবিনা হতাশ হয়, বুঝে যায় তার ছেলের ছোঁয়াকে পছন্দ না। বড় মা, আমি হাত পাগল? আমার সাথে যখন বলেছে তখন তুই হাত পাগলি। ছোঁয়া অবাক হয়ে যায়, মনে মনে প্রতিজ্ঞা করে ফেলে, এই আত পাগলের জন্যই একদিন আপনি ফুল পাগল হবেন, বলে রাখলাম। কথায় থাকে না, শখের পুরুষকে দেখে শখ মেটে না। ছোঁয়ার ব্যাপারটাও তেমন। শখের পুরুষ এত আকর্ষণীয় কেন হয়, এত লোভ কেন জন্মায় তার প্রতি? এই যে ছোঁয়া মানুষটাকে এত দেখে, তবুও তো তার মন ভরে না, আরও দেখতে ইচ্ছে করে। সে খাচ্ছে, কোনো দিকে না তাকিয়ে খেয়েই যাচ্ছে। ছোঁয়া নিজের খাওয়া রেখে তাকেই দেখতে ব্যস্ত। এই ছেলেটা মারুক, কাটুক, অপমান করুক, তবুও ছোঁয়ার এই ছেলেকেই চাই। তুমি সুখ না হয়ে দুঃখ হও, তবু অন্যের না হয়ে আমারই হও। মনে মনে কয়েকবার কথাটা বলে ছোঁয়া। ছোঁয়া এখানকার কলেজে ভর্তি হবে নাকি আবার ফিরে যাবে? সিফাতের কথায় সাদির থেকে দৃষ্টি ফিরিয়ে নেয় ছোঁয়া। সত্যি তো, কি করবে? এখানকার কলেজে ভর্তি হবে, কিন্তু কিছুদিন পরে সাদি নতুন জব পেলে তো আবার চলে যাবে দূরে কোথাও। তখন কি করবে? কি করে দেখবে সাদিকে? ছোঁয়ার চোখে পানি চলে আসে। মমতা বেগম তার গালে রুটি পুড়ে দিয়েছে। সে কোনো রকম রুটি গিলে বলে, আমাকে বিয়ে দিয়ে দাও জিজু, আমি পাগল হয়ে যাচ্ছি। বিয়ে হয়ে গেলে নিশ্চয়ই তাকে এতটা মনে পড়বে না। সকলে অবাক হয়ে তাকায় ছোঁয়ার দিকে। সিমি বুঝতে পারে ছোঁয়ার কথার মানে। সাবিনা বেগম হাত বুলিয়ে দেয় মাথায়। ছোঁয়া যে মজা করে বলছে না সেটা তার চোখের পানি দেখলেই বোঝা যাচ্ছে। সাদি বিরক্ত হয়। রুটির মধ্যে করলা ভাজি দিয়ে তা মুখে পুড়ে এক পলক তাকায় ছোঁয়ার দিকে। ছোঁয়া তাকিয়েই ছিল, তাই চোখাচোখি হয়ে যায়। সাদি চোখ ফিরিয়ে নিয়ে নিজের খাওয়াতে মন দেয়। সাবিনা বেগম ছোঁয়ার চোখের পানি মুছিয়ে দিয়ে বলে, সোনামা কান্না করে না, সাধু বিয়েটা দিয়েই তোমাকে বিয়ে দিয়ে দেবো। ছোঁয়ার কান্না থামে না। সাদির বিয়ে হয়ে যাবে, বুকটা অসম্ভবভাবে পড়তে থাকে। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু পারে না। আমি বিয়েটা করতে দিব না। আমার ফিলিংস কি এতটা সস্তা নাকি? ভালোবেসেছি মানে আমারই হতে হবে, বিয়ে করতে হবে, খুন করে ফেলবো আমি। নিজেকে শান্ত করার জন্য মনে মনে বলে ছোঁয়া, আব্বা, আমি মেয়ে পেয়ে গিয়েছি, তোর ছোট ফুপির ভাসুরের মেয়ে। মেয়েটা মাশাল্লাহ অনার্স শেষ করেছে, আজকেই দেখতে যাব ভাবছি, তুই কি বলিস? সাদি জবাব দেয় না। সিফাত ভ্রুকুচকে তাকায়। তার গম্ভীর ভাই বিয়ে করবে, তবে সে খুশি। বিয়ে করলে হয়তো এই গম্ভীর ভাবটা চলে যাবে। সিমি বলির দিকে তাকিয়ে আছে। সে কখনোই চায় না ছোঁয়ার সাথে সাদির কোনো সম্পর্ক হোক। ছোঁয়া উড়ন্ত একটা পাখি, সাদির মতো লোহার খাঁচা তার জন্য না। মমতা বেগম একগাল হেসে বলে, আজকেই যামু বউ, দেরি করবো কেন? পছন্দ হইলে আজকেই আন্টি পরিয়ে দেবো, আর এই সপ্তাহের মধ্যেই বিয়ে ফাইনাল করবো। তোমার আব্বার তো আবার মাথা গরম, চাকরি হইলেই বাড়ি থেকে চলে যাইব। আমরা বাচ্চা আছি কিনা মরে গেছি খবরটাও নিব না,
সাথে বউ পাঠিয়ে দিতে পারলে নিশ্চিত হওয়া যাবে সে অন্তত একটু খবর টবর দিবে। মমতা সঠিক কথা বলেছেন, তার সিদ্ধান্তকে সবাই সায় জানায়। ছোঁয়ার আর খাওয়া হয় না, সে উঠে চলে যায়। পেছন দিকে মমতা বেগম ডাকে, কিন্তু সে পেছন ফিরে তাকায় না। ছোঁয়ার দিকে মন না দিয়ে সবাই মেয়ে দেখতে যাওয়ার কথা বলতে থাকে। সাদি রুমে ঢুকতেই দেখতে পায় ছোঁয়া তার বিছানায় বসে আছে এবং তারই টিস্যু বক্স থেকে টিস্যু নিয়ে নাক মুছছে। সাদি চুপচাপ রুমে ঢুকে টেবিলের উপর থেকে ফোন নিয়ে সোফায় বসে পড়ে। ছোঁয়া তাকিয়ে আছে, সাদি কিছু বলবে তার অপেক্ষায়, কিন্তু গোমরামুখ জলহস্তি কিছুই বলছে না। একটা মানুষ এমন কি করে হতে পারে? সাদি কিছু বলবে না বুঝতে পেরে ছোঁয়া বিছানায় টিস্যু ফেলে সাদির সামনে গিয়ে দাঁড়ায়। আপনি কেন বিয়ে করবেন? সাদি ফোনের স্ক্রিনে চোখ রেখে জবাব দেয়, আরেকটা থাপ্পড় খেতে না চাইলে বেরিয়ে যাও। ছোঁয়া সাদির পাশে বসে পড়ে। যাব না। আপনার বাড়ি নাকি এটা? মালিকের মতো ধমকাচ্ছেন যে? এটা আমার দাদার বাড়ি। এই বাড়ির আনাচে কানাচে আমার অধিকার রয়েছে। আমি যেখানে খুশি বসতে পারি, যেখানে খুশি যেতে পারি। আপনি বলার কে? হু আর ইউ? সাদি জবাব দেয় না, সে ফোনে ইন্টারেস্টিং কিছু দেখছে। ছোঁয়ার কথা তার কানে ঢুকেছে কিনা বোঝা মুশকিল। ছোঁয়া বিরক্ত হয়, এই পাথরকে কি করে বোঝাবে সে? আপনি কেন বুঝতে পারছেন না? খানিকটা চেঁচিয়ে বলে ছোঁয়া। সাদি ফোন রেখে চোখ বন্ধ করে শ্বাস টানে। সাদা ইডিয়েট, যা এখান থেকে, আদারওয়াইজ থাপ্পড়ের গাল লাল করে দেব। ছোঁয়া দুই হাতে চুল টেনে কিছুক্ষণ মাথা নিচু করে বসে থাকে। তারপর হাতের সামনে থাকা সাদির ল্যাপটপ ফ্লোরে ফেলে দেয়। সাদি কিছুই বলে না, সে ফোন দেখছে। ছোঁয়া সাদির ফোনটা নিয়ে দেয়ালে ছুঁড়ে মারে। সাদি অগ্নিদৃষ্টিতে তাকায়। ছোঁয়া দাঁতে দাঁত চেপে সাদির মুখোমুখি দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলে, বিয়ে আপনার আমাকেই করতে হবে। চ্যালেঞ্জ করলাম আপনাকে। আপনার রুমে, আপনার খাটে, আপনার পাশে আমি ছাড়া অন্য কোনো মেয়ের এতটুকু ছায়াও আসতে দেব না। আমি ছাড়া অন্য কোনো মেয়েকে টাচ করার কথা ভুলে যান। চাপকে তো আমি গাল লাল করতে পারবো না, তবে আপনার চুল টেনে ছিঁড়তে পারবো অবশ্যই। শয়তান ব্যাটা। বলেই ছোঁয়া হনহনিয়ে চলে যায়। সাদির ছোঁয়ার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। ল্যাপটপ নষ্ট হয়ে গিয়েছে, এটা ভাঙাতে কোনো সমস্যা নেই, কিন্তু ফোন? প্রথম মাসের বেতন দিয়ে অল্প দামে ফোনটা কিনেছিল সাদি। চাকরি নেই, হাতে টাকা নেই, এখন ফোনটাও গেল। বিরক্তিতে চোখ মুখ কুচকে ফেলে সাদি। আবার সে বাবার কাছে হাত পাততে হবে। ছোঁয়া খুশি হয়েছে ফোনটা ভাঙতে পেরে। কথায় কথায় রাগ দেখানো না, এবার থেকে এভাবেই প্রতিশোধ নিতে হবে। ছোঁয়া নিজের ফোনে একটা গান চালিয়ে ওড়না ফেলে উড়াধুরা নাচতে থাকে। ফোন আর ল্যাপটপ ভেঙে তার মনে হচ্ছে সে বিশ্ব জয় করে ফেলেছে, কিন্তু ছোঁয়ার নাচ বেশিক্ষণ টিকতে পারে না। সাদি হনহনিয়ে ছোঁয়ার রুমে ঢুকে পড়ে। বিছানা থেকে ফোনটা নিয়ে যেতেই ছোঁয়া খপ করে নিজের ফোনটা ধরে ফেলে। আমার ফোন ভাঙবেন না, কয়েকদিন আগেই বাবা 1 বস্তা টাকা দিয়ে কিনে দিয়েছে। সাদি ছোঁয়ার হাতের দিকে তাকায়, ওরা হাত দিয়ে শক্ত করে ধরেছে। সিনক্রেট ফোন না, ফোনটা দাও, আমার ইম্পর্টেন্ট কল আসবে। ছোঁয়া বুঝতে পারে তার ফোনটা এখন লাট সাহেব নিয়ে যাবে। ফোনটা দিলে বিয়ে করবেন বলেন? সাদি ছোঁয়ার কথা কানে নেয় না, আস্তে করে ছোঁয়ার হাতটা ধরে। প্রথমবার সাদির ছোঁয়া পেল ছোঁয়া। অদ্ভুতভাবে শরীরটা কেঁপে ওঠে, চোখ দুটো বন্ধ করে ফেলে। সাদি বাঁ হাতটা ধরে ডান হাত থেকে ফোনটা নিয়ে নেয়। আপনার ছোঁয়ায় মধু মেশানো আছে গোমরামুখ, সেই মধু আমার হৃদয় হরণ করে নিচ্ছে। সাদি ছেড়ে দিতে চায় ছোঁয়ার হাত, কিন্তু তখনই ছোঁয়া একটা অদ্ভুত কাজ করে ফেলে। ছোঁয়া ড্রয়িং রুমের সোফায় বসেছিল, তার মন খারাপ। মনটা কখনো ভালোই হয় না। লোকটার মায়া তাকে এমনভাবে বশ করে রেখেছে যে ছোঁয়া আস্তে আস্তে ভালো থাকতেই ভুলে যাচ্ছে, বেহায়া হয়ে গেছে। তার বিয়ের কথা যতবার মাথায় আসছে ততবারই হাত পায়ের কাঁপন বেড়ে যাচ্ছে। কোথাও লুকিয়ে ফেলতে ইচ্ছে করছে তাকে। ছোঁয়া কি করে সহ্য করবে? বিকেলে মেয়ে দেখতে যাওয়া হবে, মেয়ে সবার পছন্দ হবে সেটা ছোঁয়া জানে। তারপর সাদির বিয়ে হয়ে যাবে, মেয়েটা সাদিকে টাচ করবে, সাদির সাথে থাকবে। গম্ভীর মানবটার হৃদয়ে মেয়েটা একসময় জায়গা করে নেবে, হয়ে উঠবে মেয়েটার হৃদয় হরণী। আর ছোঁয়া সারা জীবন হতাশা নিয়ে বেঁচে থাকবে। কান্না পায় ছোঁয়ার, ভীষণ কান্না পাচ্ছে, ভীষণ অসহায় লাগছে। কি করবে? কোথায় গেলে সাদিকে পাবে? কার কাছে বলবে? কে সাহায্য করবে? চোখের পানি মুছে নেয় ছোঁয়া। কেউ দেখলে কি জবাব দেবে? মন ভালো করতে বাসা থেকে বের হয়। বাড়ির সামনে বিশাল বড় বাগান। এই বাগানটা তুষার চৌধুরী বানিয়েছে। সব ধরনের গাছ আছে এই বাগানে, খুব সুন্দর বাগানটা। আরে তুমি ছোঁয়া না? ছোঁয়া চমকে পেছনে তাকায়। সাদির সাথে একটা ছেলে বাইরে থেকে আসলো মনে হচ্ছে। এই ছেলেকে চেনে ছোঁয়া, ছোটবেলায় দেখতো সাদির সাথে। সাদির একমাত্র বন্ধু সে। আরে আপনি সমীর ভাইয়া না?
ছোটবেলায় সারাক্ষণ আপনার নাকে সর্দি লেগে থাকতো না? সামিরের হাসি মুখটা চুপসে যায়। সাদির সামনে লজ্জায় পড়ে যায় সে। ছোঁয়া আসলে কথাটা বলতে চায়নি, মুখ ফসকে বেরিয়ে গেছে। তোমার তো সর্দি থেকে আর টুটুন হয়ে থাকতো। এভাবে পাল্টা ছোঁয়াকে ফাঁসানো হবে ছোঁয়া বুঝতেও পারেনি। সাদির সামনে অপমান। প্রসঙ্গ পাল্টে বলে, কোথায় গিয়েছিলেন ভাইয়া? বন্ধু আমার বউ দেখতে যেতে, তাই পার্লারে নিয়ে গেছে। মস্কারা করে বলে সামি। সত্যি সেলুনে গিয়েছিল। ঘন চাপদাড়িগুলো পরিপাটি করে কেটেছে, চুলগুলো অনেকটা ছোট করেছে। মেজাজ বিগড়ে যায় ছোঁয়ার। সাদির দিকে এক পলক তাকিয়ে চলে যায়। বেছে বেছে সব থেকে বড় আম গাছটায় উঠে পড়ে ছোঁয়া। ছোট থেকেই গাছে ওঠাতে পটু ছোঁয়া। জ্যৈষ্ঠ মাস, গাছে পাকা পাকা আমগুলো ছোঁয়ার দিকেই যেন তাকিয়ে আছে। ছোঁয়া আম খেতে থাকে আর কাঁদতে থাকে মনে মনে। সাদিকে হাজার খানি গালি দেয়। সাদি নিজের রুম থেকে ছোঁয়াকে দেখতে পায়। বিরক্তিতে কপালে তিনটা ভাঁজ পড়ে তার। একটা মানুষ কতটা ইডিয়েট হলে এত বড় গাছে উঠতে পারে। সাদি বেলকনিতে আসে। ওইখান থেকে নাম ইডিয়েট। হঠাৎ সাদির ধমকে চমকে উঠে ছোঁয়া। আমের আঁটি পুরোটা মুখে ঢুকিয়ে ফেলেছিল। ফেলে দেয়। গাল ফুলিয়ে বলে, নামবো না। আপনার কি? আমি আসলে চাপকে চাপকে নামাবো। স্টুপিড। তাদের ঠান্ডা ধমকে মুখ বাঁকিয়ে নেমে পড়ে ছোঁয়া। লোকটা পাশা, ভীষণ পাশা। বিকেলে সবাই মিলে বের হয়। সাদি যেতে চায়নি, মায়ের জোরাজোরিতে যেতে বাধ্য হচ্ছে। গাড়িতে সাদির পাশেই ছোঁয়া বসেছে। অবশ্যই ইচ্ছে করে বসেনি, পরিস্থিতির চাপে বসতে হয়েছে। সিফাত ড্রাইভ করছে, তার পাশে সিমি বসেছে পরীকে কোলে নিয়ে। জিজু, আমি বিয়ে করব। হ্যাঁ করবে তো, রাজপুত্র এনে দিব তোমার জন্য। আমার এক্ষুনি বিয়ে করতে মন চাচ্ছে। সিফাত সিমির দিকে এক পলক তাকায়। সিমি দাঁতে দাঁত চেপে বলে ওঠে, বাবাকে বললে? অবশ্যই বলবা, এখনই কল করো। আমি বিয়ে করবো তো করবই। সাদি এতক্ষণ চুপচাপ থাকলেও এখন আর পারছে না। মেয়েটা অতিরিক্ত বাড়াবাড়ি করে, সব কিছুতেই তার বাড়াবাড়ি। ইচ্ছে করছে আরেকটা থাপ্পড় বসিয়ে দিতে, কিন্তু ব্যাপারটা খারাপ দেখায়, তাই পারছে না। বয়স কত তোমার? গম্ভীর গলায় জিজ্ঞেস করে সাদি। ছোঁয়া ভেঙচি কেটে বলে, 17 বছর 2 মাস 5 দিন বয়স আমার। বিয়ের জন্য পারফেক্ট বয়স। আমার একটা বন্ধুর বিয়ে হয়েছে 14 বছরে, তার একটা মেয়ে হয়েছে। সেই হিসেবে আমার বিয়ের বয়স পার হয়ে গেছে। এক্ষুনি বিয়ে না করলে পিছিয়ে পড়বো আমি। আমাকে বিয়ে করতে হবে। সাদি ফোঁস করে শ্বাস টানে। সিফাত শুকনো ঢোক গেলে। পরিও এতক্ষণ ছোঁয়ার কথা শুনছিল। সে বলে ওঠে, মাম্মা, আমিও বিয়ে করব। সিমি হতাশ হয়। সিফাত হেসে ফেলে মেয়ের কথা শুনে। সাদি পকেট থেকে হেডফোন বের করতে করতে বিড়বিড় করে বলে, ইডিয়েট। ছোঁয়া আবার বলে ওঠে, হয় আমাকে বিয়ে দাও, নাহলে বাবার কাছে দিয়ে আসো। আমি এখানে থাকতে চাই না। এসেছিলাম শান্তি পেতে, অশান্তি পেছন পেছন হাজির। আমি না জাস্ট পাগল হয়ে যাচ্ছি। সাদি ফোনে গান চালিয়ে হেডফোন ছোঁয়ার কানে গুঁজে দিয়ে ফোনটা ছোঁয়ার কোলের উপর রাখে। ছোঁয়া বড় বড় চোখ করে সাদির দিকে তাকায়। সাদি চোখ বন্ধ করে সিটে মাথা ঠেকিয়ে আছে। সিমি মুচকি হাসে। ঠিক করেছে। রাগে দুঃখে অভিমানে ছোঁয়ার চোখে পানি চলে আসে। কেউ কেন তাকে হচ্ছে না, কেন? সাবিনা বেগমের ঠোঁটের কোণা থেকে হাসি সরছেই না। তুষারও বেশ খুশি। মেয়ে তারা আগেও দেখেছে। মাশাআল্লাহ, অনেক ভালো মেয়ে। আজকে আংটি পরাবে বলে ঠিক করে ফেলেছে। ড্রয়িং রুমে বসেছে সবাই। ছোঁয়ার ভীষণ বিরক্ত লাগছে। তার খোশ গল্প শুরু করে দিয়েছে, যেটা ভালো লাগছে না ছোঁয়ার। সাদি নিচের দিকে তাকিয়ে বসে আছে। একটু পর মেয়েকে নিয়ে আসা হয়। সাবিনা বেগম তার মমতা বেগমের মাঝখানে মেয়েকে বসানো হয়। কথার এক পর্যায়ে সাদিকে বলা হয় তাকে আংটি পরিয়ে দিতে। মা, তুমি পরিয়ে দাও। ছেলের কথায় খুশিতে গদগদ হয়ে সাবিনা আংটি পরিয়ে দেয় মায়াকে। বিয়ের কথা ফাইনাল করেই খাবার মুখে তুলবে ওনারা, তাই তাড়াতাড়ি ঠিক করে ফেলা হয়। সামনের শুক্রবারেই বিয়ে। এবার সাদি এবং মায়াকে আলাদা কথা বলতে পাঠানো হয়। ছোঁয়ার ভীষণ অস্থির লাগছে। সকালে একটু খেয়েছিল, সারাদিন একটা আম ছাড়া পেটে কিছুই পড়েনি। ছোঁয়া বেশ বুঝতে পারছে যে কোনো মুহূর্তে সে মাথা ঘুরে পড়ে যাবে। এখানে সে সিন ক্রিয়েট করতে চায় না, তাই কাউকে কিছু না বলে আস্তে আস্তে বেরিয়ে যায় এই বাড়ি থেকে। কেউ তাকে খেয়ালই করে না। গাড়ির কাছাকাছি যেতেই মাথা ঘুরে আসে, চোখ দুটো অন্ধকার হয়ে আসে। গাড়ির চাবি আনেনি সে। ভেবেছিল গাড়িতে বসে থাকবে, কিন্তু এবার এত কিছু ভাবার সময় ছোঁয়ার হয় না। আস্তে আস্তে ঢুলে পড়ে সে। মাটিতে পড়ার আগে কেউ একজন খুব যত্ন করে ধরে ফেলে ছোঁয়াকে। নরম তুলতুলে দেহখানা বুকের মধ্যে চেপে ধরে। ছোঁয়াকে গাড়িতে বসিয়ে ফোঁস করে শ্বাস টানে সাদি। ওয়ালেট ফেলে গিয়েছিল সে, সেটাই নিতে এসেছিল। ছোঁয়াকে পড়ে যেতে দেখে না
ধরে পারেনি। চোখ বন্ধ করে সিটে মাথা ঠেকিয়ে বসে আছে সোয়া। ঘামে শরীর ভিজে গেছে, অস্থির লাগছে তার। স্পষ্ট বুঝতে পারছে পাশে সাদি বসেছে, কিন্তু কিছু বলতে পারছে না। ইচ্ছে করছে চিৎকার করে বলতে, আপনি বিয়েটা করবেন না সাথে, প্লিজ বিয়েটা করিয়ে না। আপনাকে অন্য কারোর সাথে আমি সহ্য করতে পারবো না। কিন্তু গলা দিয়ে কথা বেরোচ্ছে না। আর ইউ ওকে? সাদি জিজ্ঞেস করে। ছোঁয়া জবাব দেয় না। সাদি ছোঁয়ার দিকে তাকাতেই দেখতে পায় মেয়েটার শরীর ঘামে ভিজে যাচ্ছে, হাঁসফাঁস করছে মেয়েটা। সাদি কাজ বন্ধ করে এসে চালিয়ে দেয়। ছোঁয়ার গলার সাথে পেঁচানো ওড়নাটা খুলে দেয়, পিঠের উপর ছড়িয়ে ছিটিয়ে থাকা চুলগুলো এলোমেলোভাবেই ঝুঁটি করে দেয়। পানির বোতলের সিপি খুলে ছোঁয়ার মুখের সামনে ধরে, হাঁ করে পানি খেয়ে নেয় ছোঁয়া। এবার একটু ভালো লাগছে। ছোঁয়া ঘাড় বাঁকিয়ে সাদির দিকে তাকায়। কিছু একটা ছিল ছোঁয়ার চোখে যা সাদিকে অস্থির করে তুলছে। সাদি নিজের কপালে হাত বুলায়। বলার মতো অনেক কথা থাকলেও সে বলতে পারছে না। থাকো, আসছি আমি। সাদি নেমে যায়। ছোঁয়া তাকিয়ে থাকে। মানুষটা চলে গেল, হারিয়ে যাচ্ছে ছোঁয়ার থেকে, অনেক দূরে চলে যাচ্ছে। এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে মায়া ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে, তার দৃষ্টি ছাদের দিকেই। মায়ার চোখে মুখে খুশির ঝিলিক। সাদমান চৌধুরীকে জিতে নিচ্ছে সে, খুশি হবে না? ছোঁয়ার কান্না পায়, কিন্তু এখন আর কাঁদে না। মনে মনে বিড়বিড় করে বলে, আমার অনুভূতি যদি মিথ্যা হয় তবে তিনি অন্যের হোক, কিন্তু আমার মনে যদি তার প্রতি অসীম ভালোবাসা থেকে থাকে সে আমারই হবে। আমার আল্লাহ আমাকে হতাশ করবেন না, আমি তাকে পাবোই পাবো। ছোঁয়ার খারাপ লাগছে জেনে সিমি চলে আসে। পরীকে রেখে দিয়েছে সাবিনা। সিমি ড্রাইভ করতে জানে। সে ছোঁয়াকে কোনো প্রকার প্রশ্ন না করে ড্রাইভ করে বাড়ি চলে আসে। পরের সকালটা হয় একদম অন্যরকম। আড়মোড়া ভেঙে চোখ খুলতে ছোঁয়া একটু হাসে। সারা রাত ভেবেছে একটা ছেলের জন্য আর যাই হোক এভাবে ভেঙে পড়া ঠিক না। বাবা অনেকবার কল করেছে, ছোঁয়া হাসি মুখে কথা বলতে পারেনি। ছোঁয়া বুঝতে পারে তার জন্য তার বাবাও মন খারাপ। আজকে তিনি আসছে বাড়িতে। আর যাই হোক, বাবার সামনে মন খারাপ করে থাকলে বাবা কষ্ট পাবে। সে বিয়ে করছে, করুক। এরকম কান্নাকাটি করে তো আর বিয়ে আটকানো যাবে না। কপালে থাকলে এমনিতেই বিয়ে আটকে যাবে। সবটাই ভাগ্যের উপর ছেড়ে দিয়ে নিজেকে ফ্রেশ রাখার চেষ্টা করে যাচ্ছে। বিছানা থেকে নেমে ফ্রেশ হতে নেয় ছোঁয়া। হাতের ব্যথা অনেকটাই কমে গেছে, ঘা শুকিয়ে গেছে। গলায় ওড়না পেঁচিয়ে এক দৌড় দেয় ছোঁয়া। সাদি সিঁড়ি বেয়ে নামছিল। ছোঁয়া তাকে খেয়ালই করেনি। দৌড়ে নামতে গিয়ে সাদির সাথে ধাক্কা লেগে যায়। সাদি বসে পড়ে। ছোঁয়া গিয়ে সোজা ফ্লোরে পড়ে যায়। খুব একটা ব্যথা পায়নি সে। সাদির দিকে এক পলক তাকিয়ে মুখ বাঁকিয়ে উঠে পড়ে ছোঁয়া। চোখে দেখেন না নাকি বিয়ের খুশিতে চোখ খেয়ে ফেলেছেন আজাইরা? সাদি দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে যায়। ছোঁয়ার দিকে এক পলক তাকিয়ে সোফায় গিয়ে বসে। বেশ অবাক হয়েছে সে ছোঁয়াকে দেখে, আবার ভালোও লাগছে। যাক, মেয়েটা তাহলে স্বাভাবিক হয়েছে। ছোঁয়া রান্নাঘরে ঢুকতে ঢুকতে বলে, বড়মা খেতে দাও। কাল থেকে যে আমি না খাওয়া একবারও তো খোঁজ নিলে না। আমার আপন আপি, আপন দাদি, আপন বড় বাবা কেউই খোঁজ নিল না আমার। আমি কি বোঝা হয়ে গেছি নাকি একদিন খাইনি বলে তোমাদের চাল বেঁচে গেছে? কোনটা? সাবিনা মুচকি হাসে। ছেলের বিয়ের চিন্তায় মেয়েটার কথা ভুলেই গিয়েছিল তিনি। সিমি পরোটা নিয়ে ছোঁয়ার সামনে আসে। ছেলে তাকে ডিম পুড়ে মুখের সামনে ধরে। এভাবে খাবো না আমি। আমাকে কি তোমার বাচ্চা মনে হয় নাকি? টেবিলে বসে পানি নিয়ে আরামসে খাবো আমি। বাচ্চাদের মতন ঘুরে ঘুরে খাওয়ার স্বভাব আমার নেই। বলেই টেবিলে গিয়ে বসে ছোঁয়া। সাদি পেপারে চোখ বুলাচ্ছে। ভাঙা রেডিওর জন্য করতে পারছে না। সিমি মুচকে এসে ছোঁয়ার পেছন পেছন এসে তাকে খাইয়ে দিতে খাবে। খাওয়া শেষে সিমি চলে যায়। ছোঁয়া টিস্যু দিয়ে মুখ মুছে বলে, বড়মা আমার জন্য সুন্দর ছেলে দেখবা। 30-32 বছরের খুনখুনে বুড়ো খ্যাটখ্যাটে স্বভাবের ছেলে আমার পছন্দ না। আমি একটা সুন্দরী মেয়ে। আমি সুন্দর, স্মার্ট, হট ছেলে ডিজার্ভ করি। সেই রকম একটা ছেলে জলদি খুঁজে আনো। সাদি ছোঁয়ার দিকে তাকায়। নিজেকে বুড়ো বলাতে বেশ গায়ে লেগেছে তার। ইচ্ছে করছে মেয়েটাকে তুলে ছাদ থেকে ফেলে দিতে বা দু চারটা কথা শুনিয়ে দিতে, কিন্তু এটা তার স্বভাবের সাথে যায় না। তাই সরু চোখে তাকিয়েই থাকে। ছোঁয়া ভুলেও সাদির দিকে তাকায়নি। সাবিনা টেবিলে খাবার রাখতে রাখতে বলে, ঠিক আছে ঠিক আছে, তুই যা বলবি তাই হবে। ইডিয়েট। বলেই সাদি চলে যায়। সে এসেছিল খেতে, কিন্তু তার খাওয়ার মুড চলে গেছে। সোয়া সাদির চলে যাওয়ার দিকে তাকিয়ে ভেঙচি কাটে। সাজ্জাদ এসে ছোঁয়ার পাশে বসে। মামুনি চলো, তোমাকে আজকে ভর্তি করেই দিয়ে আসি। বড় বাবা, তোমার ছেলের ফোন ভেঙে ফেলেছে আমি, ল্যাপটপও ভেঙেছি। সে এখন আমার ফোন চালাচ্ছে। তাকে টাকা দিও বা কিনে দিও, সে তো জীবনও চাইবে না।
সাজ্জাদ খুশি হয়, তখনই বেরিয়ে পড়ে। তার ছেলের অসুবিধা হচ্ছে নিশ্চয়। জীবনেও সাদি তাকে বাবা বলে ডাকিনি, কখনো কোনো আবদার করেনি, বাবার হাত ধরে স্কুলে যায়নি। ছেলের আবদার পূরণের জন্য অপেক্ষা করে সাজ্জাদ। তার ছেলেটা এমন স্বভাবের কেন হলো বুঝতে পারেনি তিনি। ছোঁয়া নিজের রুমে যাচ্ছিল, প্রথমে সাদের রুমে, তারপরে ছোঁয়ার রুম। সাদি গম্ভীর গলায় বলে, তোমার সাথে কথা আছে, এখানে এসো। ছোঁয়া যেন কথাটা শুনতেই পায়নি, তেমন ভাব করে চলে যেতে নেয়। সাদি ছোঁয়ার হাত ধরে। ইডিয়েট, বলছে না কথা আছে। ছোঁয়া সাদির দিকে তাকায়। সরি ভাইয়া, আমি দেশের প্রেসিডেন্ট না যে আমার সাথে আপনার কথা থাকবে। আপনার সাথে কথা বলার এতটুকু ইন্টারেস্ট নেই আমার। আর আপনার রুমে তো আরও যাব না। ছোঁয়া চৌধুরী যার তার রুমে যায় না। বলেই সাদির হাত ছাড়িয়ে নিতে চায়, পারে না। সাদি শক্ত করে ধরে রেখেছে। ছোঁয়া গোল গোল চোখে তাকায় সাদির দিকে। হাত ছাড়ুন ভাইয়া। ড্রামা বাদ দিয়ে এসো। সাদির গম্ভীর গলা। যাব না বলে ছোঁয়া সাদির হাতে কামড় বসিয়ে দেয়। সাদি কোনো শব্দ না করে ছোঁয়ার হাত ছেড়ে দেয়। মায়া নামের মেয়েটি একের পর এক কল করে যাচ্ছে। এভাবে ফোনে কথা বলার অভ্যাস সাদির নেই। সে কথা বলতে চায় না, কল কেটে দিচ্ছে বারবার, তবুও কল করে যাচ্ছে। সাদির বিরক্ত আকাশ ছুঁই ছুঁই। মেয়ে মানুষ এতটা নির্লজ্জ কী করে হয়? বিয়ে ঠিক হয়েছে ভালো কথা, বিয়ে তো হয়ে যায়নি, তাই না? এভাবে কল করার মানে কি? অপর পাশের মানুষটা বিরক্ত হতে পারে, এদিকে কি বিন্দুমাত্র খেয়াল নেই? ছোঁয়াকে ডেকেছিল মায়ের সাথে কথা বলানোর জন্য, মায়াকে বলার জন্য যে সাদি এটা পছন্দ করে না, কিন্তু ইডিয়েটটা আসলোই না, উল্টো হাতে কামড় দিল। দাঁতের চওড়া দাঁত বসে গেছে হাতে, ফর্সা হাতটা লালচে হয়ে গেছে। সাদি হাতের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে, ইচ্ছে করছে ঠাটিয়ে একটা চড় মারতে। তখনই সাজ্জাদ রুমে ঢুকে হাতে ল্যাপটপের প্যাকেট এবং ফোনের প্যাকেট নিয়ে। আব্বা কি করছো? সাদি জবাব দেয় না, বাবার দিকে তাকিয়ে থাকে। সাজ্জাদ জিনিসগুলো খাটের উপর নামায়। দেখো তো আব্বা পছন্দ হয় কিনা। শো রুমে গিয়ে তো বলেছিলাম সব থেকে বেস্টটা দিতে। সাদি সাজ্জাদের পাশে বসে প্যাকেট খুলে দেখতে থাকে। না, খুব ভালো হয়েছে। এগুলোই কিনতে চেয়েছিল সে। মনে মনে খুশি হলেও প্রকাশ করে না, মুখটা গম্ভীর করেই থাকে। ধন্যবাদ। সাজ্জাদ হাসে। চাকরির পরীক্ষা দিচ্ছ? জি, মাল্টিনেশনাল কোম্পানিতে চাকরি পেয়েছি, 1 তারিখ জয়েন করব। বাড়িতে থাকবে তো? না, সামনের সপ্তাহে চলে যাব, বাসা দিয়ে ফেলেছে। সাজ্জাদ আর বলার মতো কিছু খুঁজে পায় না, ইচ্ছে করছে বলতে থেকে যাও না এখানে, অফিস তো কাছে, কিন্তু বলতে পারে না, তার ছেলে থাকবে না যে। ওই মেয়েটিকে বলে দেবেন আমাকে যেন কল না করে। সাজ্জাদ চট করে ধরে ফেলে, কার কথা বলছে? কিন্তু বাবা সে তো 2 দিন পর তোমার বউ হবে। তো সাজ্জাদ আর কি বলবে? ঠিক আছে, বলে দেবো। ততক্ষণে সাদি ছোঁয়ার ফোন থেকে নিজের সিম খুলতে শুরু করে দিয়েছে। সিম খুলে ছোঁয়ার সিম লাগিয়ে সাজ্জাদের হাতে দেয়। এটাকে দিয়ে দিবেন। সাজ্জাদ ফোনটা নিয়ে বেরিয়ে যায়, মাথায় তার হাজারটা চিন্তা। ছেলেকে তো বিয়ে করাচ্ছে, সংসার কি করবে? মেয়েটা ভালো থাকবে তো? সাদিকে মেনে নেবে মেয়েটাকে? সাদি ল্যাপটপ দেখছে, তখনই সামির হুড়মুড়িয়ে ঢুকে পড়ে। সাদির পাশে এসে ধাপ করে বসে পড়ে। সাদি ভ্রুকুচকে তাকায় সাদির দিকে। এই সময় তো ওর এখানে আসার কথা না। সাদির তাকানো দেখে সামির দাঁত কেলায়। আসলে হয়েছে কি বলতো, তোকে নিতে এলাম। সাদি জবাব দেয় না, চুপচাপ কাজ করতে থাকে। সাদির অ্যাটেনশন না পেয়ে সামির সাদির সামনে থাকা ল্যাপটপ বন্ধ করে দেয়। আরে ইয়ার, আমার কথা শোন। সাদি বিরক্তিতে চোখ মুখ কুঁচকে বলে, ডোন্ট ডিস্টার্ব সামির, কাজ করছে। কাজ বাদ দে ভাই, বিয়ে নিয়ে ভাব আগে। দেখ ভাই, বিয়ে কিন্তু জীবনে একবারই করবি। ইডিয়েটটা পাগলাম না করলে বিয়ে করতাম না, জাস্ট ওকে থামানোর জন্য বিয়ে। সামির গালে হাত দিয়ে বসে। সাদির কথার মিনিং সে বুঝতে পারেনি। কাকে থামানোর জন্য বিয়ে করছে সে? তবে জিজ্ঞেস করলে সাদি জবাব দেবে না, তাই বলে, আচ্ছা বুঝলাম, এবার আমাকে থামানোর জন্য শপিংয়ে চল। শিপন, রনি, আসিফ ওরাও আসবে, জমিয়ে আড্ডা দিব। সাদি না করে না। সারাক্ষণ রুমে বন্ধ থাকতে তারও ভালো লাগছে না, একটু মাইন্ড ফ্রেশ করানো দরকার। তাই আর কথা না বাড়িয়ে রেডি হয়ে নেয়। সামির তো ভীষণ খুশি, ছোঁয়া বেরিয়েছে একটু। সারাক্ষণ রুমে বসে থাকতে ভালো লাগছে না তার, আশেপাশে একটুখানি ঘুরে দেখার জন্য বেরিয়েছে, কিছু কেনাকাটাও করবে। বাড়ি থেকে বের হতেই দেখতে পায় ফুচকা মামা। ছোঁয়াকে আর পাইকে এক দৌড়ে চলে যায় ফুচকা খেতে। বেশি করে ঝাল দিয়ে 2 প্লেট ফুচকার অর্ডার করে। বেশ আয়েশ করে বসে
পরে চেয়ারে আরেকটা চেয়ার সামনে রেখেছে, সেটাই ফুচকার প্লেট নামিয়ে খাবে। খুব তাড়াতাড়ি ফুচকা চলে আসে আর ছোঁয়া খেতে শুরু করে দেয়। আহা কি ইয়াম্মি! 2 আঙ্গুলে ফুচকা তুলে তার টক পানিতে চুবিয়ে মুখে পুরে নেয়, তারপর চোখ দুটো বন্ধ করে চিবাতে থাকে ফুচকা। ফুচকা খাওয়ার মাঝে ছোঁয়া খেয়াল করে একটা ছেলে তাকে দেখছে, পা থেকে মাথা পর্যন্ত স্কান করছে। শেষ ফুচকাটা মুখে পুরে উঠে দাঁড়ায় ছোঁয়া গিয়ে দাঁড়ায় ওই ছেলের সামনে। ছেলেটা হকচকিয়ে যায়। চেহারায় মধু মিশিয়েছি নাকি বিশ্বসুন্দরী নায়িকা আমি? ছেলেটা কি জবাব দেবে বুঝতে পারছে না, আমতা আমতা করে এদিক ওদিক তাকাচ্ছে। কি জবাব দিন? আপনার জন্য ভালো করে খেতে পারিনি আমি, জানেন? দেখেছেন খাচ্ছি, তাও ডিস্টার্ব করতে হবে? মানুষ না আপনি? বাড়িতে খেতে পারছি না এক জ্বালায়, এখানে এসে খেতে পারলাম না আপনার জ্বালায়। ছেলেটা ছোঁয়ার প্লেটের দিকে তাকায়, একটু টক পানিও বেছে নেই, তবুও খেতে পারল না। শুনুন মিস্টার, আমি ছোঁয়া চৌধুরী। আমার দিকে একবার তাকিয়েছেন, ভালো কথা। দ্বিতীয়বার তাকানোর সাহস করবেন না, চোখ গেলে দেবো একদম। এত মেয়ে দেখতে ইচ্ছে হলে বিয়ে করে বউকে সামনে বসিয়ে রাখবেন। অন্যের বউয়ের দিকে নজর দিলে একদম চোখ তুলে হাতে ধরিয়ে দেবো। চিনে রাখবেন আমায়, চপ এসব বলে ছোঁয়া গটগট করে চলে যায়। সাদি, সামির, আসিফ একটুখানি দূরে দাঁড়িয়ে সবটা দেখছিল। সামির তাকিয়ে আছে সাদের দিকে, শিপন শুকনো ঠোঁট গিলে ওর সামনে গিয়ে দাঁড়ায়। এটা নিয়ে না, আমরা রেডিও। সামির একবার হেসে বলে, সাদির বোন বলে কথা, এমন হবে না। কি? সাদির বোন? আসিফ খানিকটা জোরে বলে ওঠে। কাছে বলেই সাদি হাঁটতে শুরু করে। এসেছিল শপিং করতে, কিন্তু এখানে থামতে হয়েছে শিপনের জন্য, তার আসতে লেট হচ্ছিল। ছোঁয়ার কাছে ভাঙতি টাকা নেই, 1000 টাকার নোট ধরিয়ে দিয়েছে ফুচকাওয়ালাকে। ফুচকা মামা বলতে তারও ভাঙতি নেই। ছোঁয়ার মেজাজ এমনিতেই খারাপ, এখন ভাঙতি নেই বলে মেজাজ আরও বিগড়ে যায়। মামা, ভাঙতি না থাকলে ফুচকা বিক্রি করতে আসেন কেন? আপনার মনে রাখা উচিত আমার মতো বড়লোক মানুষও ফুচকা খেতে আসে। 1000 কেন, লাখ টাকার ভাঙতি রাখা উচিত আপনার। এভাবে খেয়ে দিয়ে ঝগড়া করার মানে হয়? ফুচকা মামা তাকিয়ে আছে। এভাবে তাকিয়ে থাকবেন না, যান এটা ভাঙতি করে নিয়ে আসুন, ততক্ষণ আমি দোকান দেখছি। আমি কেন ভাঙতি আনবো? আপনি আনবেন। আমি কেন আনবো? টাকা নেবেন আপনি, আমার তো ভাঙতি দরকার নেই। আপনি টাকা না নিলে আমারই ভালো। সাদি এগিয়ে আসে, পকেট থেকে 100 টাকার নোট বের করে দেয়। ছোঁয়া সাদির দিকে তাকায়। এক্সকিউজ মি অচেনা ম্যাডাম, আপনি কেন আমার টাকাটা দিয়ে দিচ্ছেন? আপনার টাকার ফুচকা আমি খাবো না, দরকার পড়লে বমি করে বের করে দেবো। সাদি ফুচকা মামার থেকে 100 টাকা নিয়ে নেয়, তারপর ছোঁয়ার থেকে 1000 টাকা নিয়ে 100 টাকার 10টা নোট ধরিয়ে দিয়ে চলে যায়। ছোঁয়া মুখ পাকিয়ে টাকা নেয়। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা একা একাই মজা করতে জানে, ঘুরতে জানে, যাদের বন্ধুর প্রয়োজন পড়ে না। সেই সমস্ত মানুষদের তালিকায় ছোঁয়াও পড়ে। আর তেমন কোনো ভালো বন্ধু নেই। হ্যাঁ, কলেজে কয়েকজন ছিল যাদের সাথে হাই হ্যালো পর্যন্তই সম্পর্ক, বন্ধু নেই বলে কিন্তু ছোঁয়া পিছিয়ে নেই। সে একা একাই মজা করতে জানে। এই আজকে ঘুরতে বেরিয়েছে, পুরো শহরটা একা একাই চক্কর দিয়েছে। সে এই বিকেলে ফুচকা খেয়েছিল, এখন সন্ধ্যা হয়ে এসেছে, খিদেও পেয়েছে। রাস্তার পাশে সুন্দর একটা রেস্টুরেন্ট, বাইরে থেকে কি সুন্দর দেখাচ্ছে। ছোঁয়া টুপ করে ঢুকে পড়ে। মোমো আর কোল্ড কফি অর্ডার করে চুপচাপ বসে থাকে। ফোনটাও সাথে নেই যে একটু দেখবে। কেমন এতিম এতিম লাগছে, সবাই কি সুন্দর পার্টনার নিয়ে এসেছে। ছোঁয়া মনে মনে ভেবে ফেলে এবার একটা পার্টনার বানাতেই হবে, আর একা না। আরে তুমি ছোঁয়া না? মাথা তুলে তাকায়, মেয়েটাকে একবার দেখতেই চিনে ফেলে। এটাই তো সাদির হবু বউ মায়া। ছোঁয়া জবাব দেয় না। মায়া ছোঁয়ার পাশে বসে, তারপর একটা ছেলেকে বলে, ভাইয়া আমার হবু ননদ। ছেলেটা একগাল হেসে ছোঁয়ার সামনাসামনি বসে। হাই, আমি নীরব। ছোঁয়া মাথা নিচু করে ছোট্ট করে বলে, আমি ছোঁয়া। বাহ, খুব সুন্দর নাম। তা একা কেন? আমি একা ঘুরতেই পছন্দ করি। ছোঁয়ার জবাবে ছেলেটা অসন্তুষ্ট হয়, মনে হচ্ছে জোর করে কথা বলছে। ছোঁয়া, তোমার ভাইয়া কোথায়? কখন থেকে ওয়েট করছি, আসছেই না। ছোঁয়ার চোখ দুটো টলমল করছে। ও তাহলে এখন এরা এখানে দেখা করবে? যতই নিজেকে বোঝাক না কেন, অবশ মনটা বোঝে না। এইসব বিষয়গুলো মানতে কষ্ট হয়। শালার কপাল খারাপ হলে যা হয় আর কি। যার থেকে বাঁচার জন্য একটুখানি শান্তি খুঁজতে বাইরে এলো, পদে পদে তার সামনেই পড়তে হচ্ছে। তোমার ভাইটা এমন কেন বলো তো? কতবার কল করলাম, নো রেসপন্স। কত টেক্সট করলাম, কথাই বলতে চায় না। আরে বাবা, আমি তার হবু বউ তো, আমার সাথে একটু কথা বলবে না?
মায়ার কথায় ছোঁয়া কোনো প্রতিক্রিয়া দেখায় না। ওয়েটার তার খাবার দিয়ে যায়, সে চুপচাপ খেতে শুরু করে। নীরব ছোঁয়াকে দেখছে, বেশ মনে ধরেছে তার। মায়া বিরক্ত, ম্যানার্স জানে না মেয়েটা। হবু ভাবিকে সামনে বসে গান্ডে পিণ্ডে গিলে যাচ্ছে। ভাইয়ের সামনে খানিকটা অপমানিত বোধ করে সে, কোনো কথা না বলে উঠে যায়। ছোঁয়া তবুও কিছু বলে না। রাত 8টার দিকে বাসায় ফেরে ছোঁয়া। সিমিকে বলে বেরিয়েছিল, তাই আর কেউ কিছু বলে না। নিজের রুমে এসে বিছানায় গা এলিয়ে দিতেই সাদি ঢুকে পড়ে ছোঁয়ার রুমে। ছোঁয়া হুড়মুড়িয়ে উঠে বসে। মায়ার সাথে ভালোভাবে কথা বলেনি বলে হয়তো সাদি তাকে কথা শোনাতে এসেছে, এটাই ভেবে নেয় ছোঁয়া। লম্বা দম নিয়ে বলতে শুরু করে, আপনার বউয়ের ভাইকে যে 2 ঘা দেয়নি, এটাই আপনার ভাগ্য। আমি সবার সাথে কথা বলতে পারি না, মানুষ এনে কথা বলি। আপনার বউয়ের ভাইয়ের নজর খারাপ। আপনার বউকেও আমার ভালো লাগে না, তাই কথা বলিনি। আপনার বউ বলে তাকে মাথায় উঠিয়ে নাচাতে আমি পারবো না। একদমে কথাগুলো বলে থামে ছোঁয়া। সাদি ভ্রু কুঁচকে ছোঁয়ার পা থেকে মাথা পর্যন্ত দেখে বেলকুনিতে চলে যায়। ছোঁয়াও পেছন পেছন যায়। সাদির বেলকুনি থেকে একটা কলম ছোঁয়ার বেলকুনিতে এসে পড়েছে, সেটাই নিতে এসেছে সাদি। ছোঁয়া ভেঙচি কাটে। সাদি কলম উঠিয়ে ছোঁয়ার দিকে তাকায়। ফার্স্টলি আমার বিয়ে হয়নি, সেকেন্ডলি বউয়ের ভাই হোক বা অন্য কেউ বাচ্চা নজরে তাকে চোখ করে ফেলবো, বাকিটা আমি দেখে নেব। বলেই সাদি চলে যায়। ছোঁয়া আবার বিছানায় গা এলিয়ে দেয়। প্রতিবাদ করা শিখিয়ে গেল। ছোঁয়ার হাসি পায়, লোকটা একটু বেশি আদুরে লাগে। এই এখন ধূসর রঙের টি শার্ট, এলোমেলো চুল কত ভালো লাগছিল। অধিকার থাকলে আলতো হাতে এলোমেলো চুলগুলো ঠিক করে দেওয়ার ইচ্ছে জেগেছিল মনের মধ্যে। ছোঁয়া বিড়বিড় করে বলে, যদি ভাগ্যক্রমে আপনাকে পেয়ে যায়, ভালোবাসায় আপনার জীবনটাকে টানিয়ে দেব। আপনার ওই গম্ভীর মুখখানে হাসি ফোটানো, প্রমিস। প্রচন্ড ঘুম পাচ্ছে। তারপর টেবিলে খেয়াল করে তার ফোনটা রাখা। ভীষণ খুশি হয়ে ফোনটা হাতে নেয়। এবার শান্তি লাগছে। সব পারা যায়, কিন্তু ফোন ছাড়া থাকা যায় না। বাবাকে ভিডিও কল করে ছোঁয়া। আজকে তাদের আসার কথা ছিল, কেন আসলো না? বাবার সাথে কথা বলা শেষ হতেই সাবিনা চলে আসে ছোঁয়াকে ডাকতে। সবাই খেতে বসবে। সাবিনার মুখটা কালো, এমন তাকে কখনো দেখেনি। আজকে কি হলো? কোনো বিষয় নিয়ে মন খারাপ? ছোঁয়া সাবিনাকে টেনে বিছানায় বসিয়ে দেয়। সাবিনার কোলে মাথা রেখে আহ্লাদি সুরে জিজ্ঞেস করে, কি হয়েছে আম্মা? সাবিনা ছোঁয়ার চুলে হাত বুলাতে বুলাতে দীর্ঘশ্বাস ফেলে বলে, আমার ছেলেটাকে মানুষ করব কিভাবে? মায়ার সাথে কথা বলে না সে। আজকে রেস্টুরেন্টে অপেক্ষা করেছে, সাদি যায়নি। 2 দিন পরে বিয়ে হবে। মেয়েটার মনের অবস্থা কেমন হয়েছে ভেবে দেখো। আমাকে কল করে প্রচণ্ড কান্নাকাটি করেছে মেয়েটা। আমার এইসব ভালো লাগছে না। ছোঁয়া নিজেও সাদির ভাবনায় বিভোর হয়ে যায়। মানুষটা তো মায়াকে ভালোবেসে বিয়ে করছে না, বা মায়ার প্রতিও তার কোনো ইন্টারেস্ট নেই। তাহলে মায়ার জায়গায় পাত্রী ছোঁয়া হলে খুব কি ক্ষতি হয়ে যেত? ভালোবাসা চায় না তার থেকে, সুখের সময়ও তার পাশে থাকতে চায় না ছোঁয়া। সুখটা সে একাই উপভোগ করুক। শুধুমাত্র দুঃখে, মন খারাপ, একাকিত্বে ছোঁয়াকে সাথী বানালে তাতেই সন্তুষ্ট থাকতো ছোঁয়া। তাকে সারা জীবন দেখার একটা সুযোগ চেয়েছিল শুধুমাত্র, এর তো বেশি কিছু না। সাবিনা আবার বলে ওঠে, আমি কি ভুল করেছি ছোঁয়া? ছোঁয়া সাবিনার হাতে চুমু খায়। তুমি কোনো ভুল করছো না, বিয়েটা তিনি করতে চাইছে, এখানে তোমার দোষ নেই। তাছাড়া বিয়ে হয়ে গেলে সবটা ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। ছোঁয়ার কথায় সাবিনার মনটা অনেকখানি হালকা হয়। একটু আশার আলো দেখতে পায় সে। খাবি চল, সবাই বসে আছে তোর জন্য। যদিও পেট ভরা, তবুও ছোঁয়া যায়, একটুখানি আড্ডা তো দেওয়া যাবে। সবাই বসে আছে, গল্প করছে, কিন্তু সাদি সে খেয়েই যাচ্ছে। করলা সিদ্ধ, করলা ভাজি আর করলা দিয়ে ইলিশ মাছের ঝোল, তাও আবার চামচ দিয়ে সাহেবি পদ্ধতিতে খাচ্ছে। ছোঁয়া বড় বড় চোখ করে সাদির প্লেটের দিকে তাকিয়ে থাকে। কাঁটা চামচ দিয়ে করলা থেকে ছুরি দিয়ে কেটে মুখে পুরে, তারপর অল্প ভাতে ভাজি মিশিয়ে মুখে দিচ্ছে। খুব তৃপ্তি নিয়ে চিবোচ্ছে। ছোঁয়ার ভীষণ ইচ্ছে করছে সাদিকে একটুখানি জ্বালাতে। ছোঁয়া সাদির সামনাসামনি বসে। বর্মা, তোমার বুড়ো ছেলেকে বলবা মিষ্টি খেতে। সে যে করলার বংশধর তা যেন নতুন ভাবির সামনে প্রুফ না করে। এমনিতেই বুড়ো হয়েছে, ভাগ্যক্রমে নাক বুঝে একটা বউ পাচ্ছে। সেই বউ যদি চলে যায়, তাহলে সারা জীবন কিন্তু দেবদাস হয়ে কাটাতে হবে। ছোঁয়ার কথায় সকলে মুখ টিপে হাসে। সাদি শব্দ করে প্লেটে চামচ রেখে তাকায় ছোঁয়ার দিকে। বড়মা, তোমার বুড়ো ছেলে স্কুল কলেজ থেকে একটাই ইংলিশ শিখেছে, এটা আমরা জানি। তাই তাকে কথায় কথায় ইডিয়েট বলতে না করে দিও।
আমরা সবাই জানি তিনি ইংলিশে কাঁচা। জিজু ঠিক বলেছি না? সিফাত আমতা আমতা করে কি বলবে সে, শালির দিকে টানলে ভাই খেপে যাবে। সাদি আর ছোঁয়ার দিকে নজর দেয় না, চুপচাপ খেতে থাকে। ছোঁয়া মনে মনে কয়েকবার বলে পাশান পাশান পাশান। খেতে খেতে ছোঁয়া আবার বলে ওঠে চাচু ভাবছি বিয়ে। বাকিটা শেষ করার আগেই সাদি ধমক দিয়ে বলে ওঠে আরেকবার বিয়ে শব্দটা উচ্চারণ করলে থাপ্পড়ে থাপ্পড়ে গাল লাল করে দিব। এটি বয়স কত তোমার? যখন যেরকম চাইবে সেটাই, তাই না? সকলে অবাক হয়ে তাকিয়ে থাকে সাদির দিকে। সাদির বিয়ের দিন ঘনিয়ে এসেছে, আজ বাদে কাল গায়ে হলুদ। সাবিনা সবার জন্য জামা কাপড় কিনেছে সাদির জন্য। সামির সাদিকে ধরে বেঁধে 2 বার শপিংয়ে নিয়ে গেছে, কিন্তু বেচারা সাদি কিছুই কেনেনি। জোর করেও তাকে একটা জিনিস কেনাতে পারেনি। শেষে বাধ্য হয়ে সামির নিজের পছন্দে সাদির জন্য কয়েকটা পাঞ্জাবি কিনে আনে। বিয়েতে শেরওয়ানি পরতে হয় বেচারা সাদি ভুলেই গিয়েছিল। এক চোট বকা খেয়েছে সে সাবিনা বেগমের কাছ থেকে। সাবিনা ছোঁয়ার জন্য কলাপাতা রঙের শাড়ি কিনেছে, তার মধ্যে হলুদ রঙের ফুল। শাড়িটা বেশ সুন্দর। সবাই মিলে কেনাকাটা দেখছে। সাদির একমাত্র ফুপি সুমি এবং তার 2 ছেলে ইমন আর রিমন, তারাও এসেছে। ইমন অনার্স পড়ছে আর রিমন ছোঁয়ার সমবয়সী। ওদের 3 জনের খুব ভাব, মনের কথা একে অপরের সাথে খুব ভালোভাবেই শেয়ার করতে পারে। সাদি একপাশে পরীকে কোলে নিয়ে বসে আছে। এসব কেনাকাটাতে তার মন নেই, ইন্টারেস্টও নেই। ছোঁয়া আর চোখে বারবার সাদিকে দেখছে। আজ বাদে কাল লোকটা অন্য কারো হয়ে যাবে, তার পাশে অন্য কেউ থাকবে। মস্তিষ্কে এসব ঘুরপাক খেলেও মন বলছে অন্য কথা। মন বারবার বলছে সাদি তোর ছোঁয়া অন্য কাউকে বিয়ে করবে না, তুই দেখে নিস। ইমন ছোঁয়ার মাথায় গাঁটটা মেরে বলে কি রে, ছাড়া খাইছিস নাকি? ছোঁয়া সাদির দিকে তাকিয়ে মুচকি হাসে। বিচ্ছেদ তো তাদের হয় যারা সম্পর্কে জড়ায়। আমি তো মায়ায় জড়িয়েছি, আর তিনি আমাকে অবহেলায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। প্রাণ থাকতে আমাদের বিচ্ছেদ হবে না। ছোঁয়ার ভারী কথা বোঝে না ইমন, সে বুঝতে চায়ও না। তার মতে ছোঁয়া সারাক্ষণ ভুলভাল বকে। তা ভাবি ছেলের বউ কেমন? সুমির কথা শুনে সামিনা মুচকি হাসে। আলহামদুলিল্লাহ ছোট আপা, বউ আমার মাশাআল্লাহ। সাদি পরীকে কোলে নিয়ে দাঁড়িয়ে যায়। যতটা ভালো হলেও হবু শাশুড়িকে ঝাড়ি দিয়ে কথা বলতে পারে বলেই সাদি চলে যায়। সাবিনার হাসি মুখটা চুপসে যায়।